ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে অফিসে যাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন আমি ফ্রেশ হতে হতে অফিসে যাচ্ছি কেন। তবে শুনুন, আমি মাত্র 3 দিন হলো নতুন চাকরি পেয়েছি। আর আজকেই আমার নতুন বসের আগমন ঘটবে। আর পুরাতন বসের অবসর। নতুন বস আসায় তাড়াতাড়ি অফিসে যাচ্ছি। আমার পরিচয় দেওয়া হয়নি। আমি নুরুল হাসান সোহান। বাবা আলামিন, গ্রামের একজন ছোট্ট ব্যবসায়ী। আর মা আমিনা আক্তার, বাড়ির গৃহিণী প্লাস স্কুল শিক্ষিকা। খুব তাড়াতাড়ি অফিসে এসে শুনতে পেলাম এখন নতুন বস আসেনি। আমি সত্যি তো নিজের ডেস্কে গিয়ে বসে কাজ করছি। আমি প্রিন্স সোনিয়া, বাবা মায়ের ছোট্ট রাজকন্যা। তাই আদর করে সবাই আমাকে প্রিন্স বলেই ডাকে। বাবা নিজের ব্যবসা থাকা সত্ত্বেও আমি নিজের যোগ্যতায় একটা চাকরি পেয়েছি। তাই আমি বাবা মায়ের কথার বিরুদ্ধে গিয়ে চাকরি করছি। আমি অফিসে পৌঁছাবার পর একের পর এক স্টাফদের সাথে পরিচয় করিয়ে দিল। কিন্তু আমি আমার পিএকে দেখতে না পেয়ে ম্যানেজারকে বললাম, ম্যানেজার সাহেব, আমার পিএ কই? ও তো সকাল সকাল চলে এসছে। আমি আমার কেবিনে গিয়ে বসতেছি। আপনি তাড়াতাড়ি ওনাকে পাঠিয়ে দিবেন। আপনারা হয়তো বুঝতে পারেননি, আমার এমডি পদে চাকরি হয়েছে। কারণ আমার বসের মানে কোম্পানির মালিকের বিদেশে অনেক দামি দামি কোম্পানি থাকায় তিনি এখান থেকে অবসর নেবেন আর আমাকে তার পদে রেখে চলে যাবেন। 6 মাস পর পর এসে হিসাব মিলিয়ে সব কিছু বুঝে নিয়ে যাবে আমার কাছ থেকে। তাই আমি ফাইলে কাজ করছি ঠিক সেই সময় যে এলো, আমি তাকে দেখে পুরোই চমকে উঠলাম। কারণ যে এসেছে সে আর কেউ না, আমার ছেড়ে যাওয়া এক্স পিএফ। আমি কিছু বলতে যাব ঠিক সেই সময়, তুই এখানে কি করিস? আমাকে সম্মান দিয়ে কথা বল, আমি তোর বস। বস মাই ফুড। এই যে এখানে 5টা ফাইল আছে, বিকেলের মধ্যে শেষ করে জমা দিয়ে যাবেন। আমি কোনো কথা না বলে ফাইলগুলো নিয়ে ডেস্কে বসে কাজ করছি। ঠিক সেই সময় পিয়ন এসে বললো ম্যাডাম নাকি ডাকতেছে। তাই আমি ক্যাবিনে চলে এলাম। ক্যাবিনে ঢুকতেই সোনিয়া। আই এম সরি, প্লিজ আমাকে কি ক্ষমা করা যায় না? আমি কি ক্ষমা পাবার যোগ্য না? ম্যাম, আপনি কী বলছেন এসব? আমি কিছুই বুঝতে পারছি না। আর আমি আপনাকে ক্ষমা বা করবো কিসের জন্য? দেখো, আমি এখন কিন্তু তোমাকে ভালোবাসি। আমার ছোট্ট একটা ভুলে তুমি আমাকে এমনভাবে শাস্তি দিতে পারো না। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। দেখুন, আমি সব ভুলে গেছি। পুরনো স্মৃতি আপনিও ভুলে যান। আমি তোমাকে বিকেলে 5টা পর্যন্ত সময় দিলাম, এরপরও তুমি যদি উত্তরটা না হয় তাহলে তাহলে কিছুই নয়। তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। সোনিয়ার মুখ থেকে কথাটা শোনা মাত্রই আমার বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। আমি কিছু না বলতেই সোনিয়া। কথাটা যেন মাথায় থাকে। আমি হাইওয়ের ধারে একটা ধাবায় ওয়েট করব। আমি ঠিকানাটা তোমাকে পাঠিয়ে দিচ্ছি। কোনো কথা না বলে চলে আসি ওখান থেকে। ঠিক 4:50 বাজে। আমি এখন বসে বসে চিন্তা করতেছি আমি যাব কি যাব না। আমি সানিয়াকে খুব ভালোভাবে চিনি। ও যেরকম চায় সেরকম না হলে রাগের মাথায় কিছুটা করে বসে। আমি শুধু চিন্তা করতেছি ও যদি আবার কিছুটা করে বসে, তাই আর না ভেবে হাইওয়ের ধাওয়ার দিকে রওনা দিলাম। এসে দেখি আগে থেকে ও আমার জন্য বসে অপেক্ষা করছে। আমি ওর কাছে গিয়ে দাঁড়াতেই। এতক্ষণ সময় লাগে আসতে? আমি কখন থেকে অপেক্ষা করে আছি। আমার উত্তরটা আমি এক্ষুনি চাই। আমি তোমাকে ভালো। অমনি কথা শেষ না করতেই সোনিয়া। আমি আইসক্রিম নিতে চলে এলাম। আমি জানতাম তুমি আমাকে এখনো ভালোবাসো। তাই দেরি না করে আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। রাস্তার ওই পাশে আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম নিয়ে আসো। কিন্তু জানাই তো হয়নি কি আইসক্রিম নিয়ে যাব। তাই আমি সোনিয়াকে ডাক দিয়ে বলি, সোনিয়া কি আইসক্রিম নিয়ে যাব? ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম আনলেই হবে। কি বলছে আমি কিছুই শুনতে পাচ্ছি না। তাই আমি বলি, আমি কিছু শুনতে পাচ্ছি না, তুমি এখানে চলে এসো। আমি ওকে কথাটা বলে ভাবতে থাকি আমি কি ওকে এখন ওকে ভালোবাসি। হয়তো আমি এখন সানিয়াকে ভালোবাসি। নইলে আমি ওর কথা কেন শুনে এখানে আসতে যাব? ও এখানে আসা মাত্র আমি ওকে ভালোবাসি কথাটা বলে দেবো। হঠাৎ অনেক চেঁচামেচি আওয়াজ শুনতে পেয়ে আমি পিছনে তাকিয়ে দেখি সোনিয়া রাস্তায় পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে সোনিয়াকে কোলে নিয়ে বলতে থাকি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমাকে তুমি ক্ষমা করে দাও। চোখ খুলে থাকো আমার দিকে। এসব বলতে বলতে কাছে হসপিটাল থাকায় দৌড়ে হসপিটালে নিয়ে আসি। আমি ওকে হসপিটালে নিয়ে আসতে ডক্টর সোনিয়াকে ওটিতে নিয়ে যাই। আমি সোনিয়ার বাসায় ফোন দিয়ে সোনিয়ার বাবা মাকে রেসিডেন্সিয়াল হসপিটালে আসতে বলি। আমি শুধু ভাবছি আজ কী থেকে কী হয়ে গেল। আমি যদি আজ অফিসে ওকে ভালোবাসি কথাটা বলে দিতাম, তাহলে তো আজ কিছুই হতো না। আপনাদের বলা হয়নি আগের কথা। চলুন ঘুরে আসি
আজ থেকে 3 বছর আগে। আমি বাসা থেকে ভার্সিটিতে যাবো ঠিক সেই সময় মনে হলো আজ বাজার শেষ। আমি আর আমার বন্ধু দুজনে মিলে 2 ইউনিটের বাসায় ভাড়া থাকি। আমি বাজার করি একদিন, আর একদিন রান্না করি, আর ও একদিন রান্না করে একদিন বাজার করে। আজ আমার বাজার করার দিন দিয়ে ভার্সিটি থেকে আসার সময় বাজারে যায় বাজার করতে। হঠাৎ কেউ আমার কলার ধরলো। আমি পিছনে থেকে দেখি একটা মেয়ে আমার কলার ধরে আছে। আমি খুব রাগী কণ্ঠে বললাম, এই মেয়ে, আপনি আমার কলার ধরছেন কেন? সরি 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 সরি, আমি ভুলে গুলিয়ে ফেলেছি। আমি আপনাকে অন্য একজনের সাথে গুলিয়ে ফেলেছি। প্লিজ আমাকে মাফ করে দিন। আমি হা করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। সে বুঝতে পেরে, এই মশাই, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি বলার মুহূর্তে হারিয়ে ফেলেছি। আমি মেয়েটাকে দেখি ক্রাশ খেয়েছি। সহজ সরল মানুষ আমি, তাই দেরি না করে বলে দিলাম, সরি কি আছে, আর হামড়ামড়ে দিত। তুমি আমাকে তোমার নাম্বারটা দাও তো। আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? আর জানতো এখান থেকে। নম্বর না দিলে আমি যাব না, আর আমি তোমাকে ক্ষমাও করবো না। ছেলেটার কথা শুনে রাগে গজগজ করতে করতে বলি, তুই আমাকে চিনিস আমি কে? আপনি আমার হবু বউ। কি? হবু বউ মানে কি? কি বলতে চাস কি? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ বলেই 2 গালে হাত দিয়ে ঢেকে ফেললাম। এই গালে দিয়ে রেখেছিস কেন? আমার গালে খুব ব্যথা। কেন, রাস্তায় কি কোনো মেয়েকে প্রপোজ করতে গিয়ে থাপ্পড় খেয়েছিস? না মানে, আমার গাল থাপ্পড় খাওয়ার আগেই ব্যথা পাচ্ছে। চা, তোকে মারবো না। সত্যি, আমি তোমাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করি। তুই আমাকে চিনিস না, জানিস না, তুই আমাকে বিশ্বাস করলি কেন? আমি যে প্রথম দেখাতে তোমাকে ভালোবেসে ফেলেছি, আর যাকে ভালোবাসবো তাকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করবো? আমি সোনিয়া, এইবার অনার্স 2য় বর্ষের ছাত্রী। ও, তার মানে তুমি আমার 1 বছরের বড়। তাতে কি হয়েছে? আমি তাও তোমাকে ভালোবাসি, আর ভালোবেসেই যাব। যাই হোক না কেন, ছেলেটাকে দেখতে খুব ভালো বলেই মনে হচ্ছে। আমি ওকে ভালোবেসে ফেলেছি কি? না হলে ওকে কিছুই বললাম না কেন? আর কেউ হলে মেরে তক্তা বানিয়ে দিতাম। কিছু বললেন? কই কিছু না তো। আচ্ছা, তুই কোন কলেজে পড়িস? আমি আশিক মাহমুদ কলেজে পড়ি। ও তাই, আমিও ওই কলেজেই পড়ি। আচ্ছা, আপনি কথার উত্তর দিলেন না কিন্তু। সেটা না হয় কাল কলেজে এলেই টের পাবি। নাম্বারটা তো দিয়ে যাও। তোল 019-363। রাতে কথা হবে। সোনিয়াকে বিদায় দিয়ে বাজার করে বাড়িতে ফিরলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। রাত 9টা বাজে। রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছি, ফোন দেবো নাকি দেবো না। ছেলেটা তো ভীষণ পাছির হাড্ডি। ফোন দেওয়ার কথা বলে নাম্বার নিল, কিন্তু ফোনই দিল না। এই, আমি কি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি নাকি? নইলে আমি ওর ফোনের অপেক্ষায় বসে আছি কেন? ঠিক সেই সময় ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখি অচেনা নাম্বার। আমি ফোনটা রিসিভ করতেই একটা ছেলের কণ্ঠে বলে, কেমন আছো, ভালো? কে? এই যা, আমাকে চিনতে পারলেন না? আমি তোমার হবু বয়ফ্রেন্ড। কি? এখনও চিনতে পারলেন না? আমি সোহান। ও তুই? তা বল, কি বলবি? আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি বলেছি না কাল কলেজে এই বিষয়ে কথা বলবো। আমি আর সোনিয়া বেশ কিছুক্ষণ এভাবে গল্প করি রাত 12টা পর্যন্ত। এই রে, রাত 12টা বাজে, এখন ঘুমা, নইলে কাল কলেজে যেতে দেরি হবে। আমি সোনিয়াকে আবার আই লাভ ইউ বললাম, বলেই ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আজ রবিবার, কলেজে ছোট্ট একটা ফাংশন আছে, তাই একটু সেজে কলেজে গেলাম। গিয়ে দেখি সুহান আমার জন্যে আগে থেকেই চলে এসেছে, হাতে একটা লাল গোলাপ। আমি সুহানের কাছে যেতেই আমি চিৎকার দিয়ে হাঁটু গেড়ে বলি, সোনিয়া আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি কাল রাতে কথা বলতে বলতে কখন যে ওকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই বুঝতে পারিনি। তাই দেরি না করে ও হাতের গোলাপটি হাতে নিয়ে বলতে থাকি, আই লাভ ইউ টু। আমি আর সোনিয়া দুজনে মিলে পার্কে চলে আসি। অনেকক্ষণ গল্প করে দুজনে বাড়িতে চলে আসি। খুব হাসি খুশি ছিল আমাদের জীবন। কিন্তু হঠাৎ 2 বছর পর উদয় হলো এক ঝামেলার। হঠাৎ এক মেয়ে বাসের মাঝে ইপটিজিংয়ের শিকার হয়, আর আমি ওকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে আসি। আমি জানতাম না ও আমাদের কলেজে পড়ে। ওকে বাঁচিয়ে রেখে চলে আসি ওখান থেকে। কলেজে বসে আছি। সোনিয়া পাস করেছে, কিন্তু আমার সাথে দেখা করতে এখনও কলেজে আসে। তাই আমি বসে আছি। ঠিক সেই সময় মেয়েটি আমার কাছে এসে বলল, ভাইয়া, আমি আপনাকে ধন্যবাদ দিতে পারিনি, কারণ আপনি তার আগেই ওখান থেকে চলে আসেন। ঠিক আছে,
এইটা একজন নাগরিক হিসেবে আমার কর্তব্য। তুমি যাও, তোমার আর ভয় নেই, আর কেউ ডিস্টার্বও করবে না তোমাকে। হঠাৎ মেয়েটা আমার কাছে বসে বলল, ভাইয়া আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? হুম, আমার একটা রাজকুমারের মতো দেখতে হবু বউ আছে। কে সেই ভাগ্যবান মেয়ে? আমি তার মতো হব, যাতে আপনার মতো কাউকে জীবনসাথী হিসেবে পাই। আমার থেকেও ভালোভাবে দোয়া রইল। আর তুমি যেতে পারো। আমাকে আর তোমাকে এভাবে একসাথে দেখলে খারাপ কিছু ভাবতে পারে আমার পাগলিটা। হঠাৎ পিছনে তাকে দেখি সোনিয়া আমার দিকে রাগের দৃশ্যে তাকিয়ে আছে। আমি মেয়েটাকে বলি, ওই যে আমার মিষ্টি বউ। আপু, তুমি একে ভালোবাসো? ভাইয়া আপনি আমাকে মিথ্যা বলেছেন কেন? আমি মিথ্যা বলি না, আমি সোনিয়াকেই ভালোবাসি। তাই নাকি? কে আপনি? ও আমাকে ছেড়ে সে কিনা আমার ছোট খালাতো বোনের সাথে আমার আড়ালে এই সব করে বেড়াচ্ছে। সোনিয়া, তুমি কিন্তু আমাকে ভালোবাসো, আর তুমি এসব কি বলছো? যাক, তাহলে আমার ক্লিয়ার হয়ে গেল। দেখো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, প্লিজ তুমি এসব বলো না। ঠাস ঠাস করে দুই গালে থাপ্পড় মেরে বলি, তুই আমাকে ভুলে যা, আর আমি তো তোর মুখ দেখতে চাই না। তুমি আমাকে এই কথা বলতে পারলে? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসনি কোনোদিন, তাই না? আমি আর একটা থাপ্পড় মারতে গিয়ে কেন জানি থেমে গেলাম। তুই আমার সামনে আর কোনো দিন আসবি না। আমি তোর মতো একটা খারাপ চরিত্রহীন ছেলেকে ভালোবেসে ভুল করেছিলাম। চলে যা আমার চোখের সামনে থেকে। আমি তোমার পায়ে পড়ি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, প্লিজ আমাকে ভুল বোঝো না, প্লিজ বিশ্বাস করো। তুই আর তোকে বিশ্বাস আমি করতে পারবো না। চলে যা আমার চোখের সামনে থেকে। আমি আর কিছু বলার মতো ছিলাম না সেদিন, কারণ আমি সেদিন আমার রাজকন্যাকে হারিয়েছিলাম। অনেকবার আত্মহত্যা করতে গিয়েছিলাম সেদিন, কিন্তু আমার প্রাণের প্রিয় বন্ধুর জন্য বেঁচে যাই সেদিন। ও আমাকে অনেক বুঝিয়ে সেই ডিপ্রেশন থেকে উঠিয়ে নিয়ে আসে। আমি চলে যাই ঢাকা। সেখান থেকে পড়া শেষ করে এখন একটা চাকরি পেয়েছি, সেটাই করছি। আর আপনারা তো সব শুনলেনই। এবার গল্পে ফেরা যাক। সোনিয়ার অপারেশন শেষ হলে ডক্টর সোনিয়াকে ওটি থেকে বের দিয়েছে। আমি ডক্টরকে বললাম, বিশেষ কি কোনো সমস্যা হয়েছে? ও কিছু না, শুধু স্মৃতিটা হারিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ তার মাথায় অনেকটা চোট পেয়েছে, তাই শুধু আল্লাহকে ডাকুন। যত টাকা লাগে আমি দেবো, প্লিজ ডক্টর। আবার জানবিকে যে করে হোক ভালো করে দিন। আমি কিছুই আর করতে পারবো না। হঠাৎ কেউ এসে আমার কাঁধে হাত দিয়ে বলল, বাবা তুমি কি সোহান? হ্যাঁ বাবা, আমি সোহান। সরি বাবা বলে ফেললাম। সমস্যা নেই, আমি সোনিয়া সুস্থ হলে তোমার বাবার তোমার বাবা মার সাথে কথা বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করব। বাবা মা? মা আমি কোথায়? সোনিয়ার কাছে গিয়ে বসলাম, বসে বললাম, সোনিয়া আমাকে চিনতে পারছো? না, কে আপনি? আর এখানে কি করছেন? তুমি মনে করার চেষ্টা করো প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ। একটু একটু চেষ্টা করো, প্লিজ। একটু মনে করার চেষ্টা করো। আমি হাওয়া করে কাঁদতে থাকি। চলে যান আমার চোখের সামনে থেকে। ঠিক, আমি তোমার জীবনে থাকলে তুমি শুধু কষ্টই পাও। আমি আর তোমার জন্য এই জীবন রাখবো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি বলে যেই উঠতে যাবো ঠিক সেই সময়। আপনি কে? আর কই যান বলে যান না প্লিজ। আমাকে না হয় না চিনলে, তবে জেনে রাখো আমি চলে যাচ্ছি না ফেরার দেশে। কথাটা বলতেই ঠাস ঠাস। তুই আমাকে ছেড়ে আবার চলে যাওয়ার কথা বলছিস? আর কোনোদিন যদি বলেছিস আমি নিজেই মরে যাব। আমি সোনিয়ার মুখে হাত দিয়ে বলি, তোমার মরণ হওয়ার আগে যেন আমার মরণ হয়। এই, আর কাঁদতে হবে না। এই দেখো, আমি শুধু তোমার, আর তোমারই আছি, তোমারই থাকবো। তাহলে তোমার স্মৃতিশক্তি হারায়নি? কেন? আমার স্মৃতিশক্তি হারাতে যাব কেন? আমি তো শুধু মজা করেছি। আমি ইচ্ছে করে ডাক্তারকে দিয়ে এই কথা বলিয়েছি, যাতে তুমি বুঝতে পারো ভালোবাসার মানুষকে হারাতে কতটা কষ্ট হয়। আমি সেদিন তোমাকে ভুল বুঝতে পেরে রাগের মাথায় অনেক কথা বলে ফেলি, তাই তুমি আমাকে ছেড়ে শহর থেকেই চলে এলে। একবার কষ্ট হলো না তোমার? তুমি একটিবারের জন্যে আমার কাছে গিয়েছিলে। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি সেই দিনের কথা এখনো ভুলিনি। তুমি আমাকে কি বলেছিলে মনে আছে? আমি তারপর নীলার কাছ থেকে সবটা শুনে নিজের ভুল বুঝতে পারি। তুমি আমাকে তাই বলে একা রেখে পালিয়ে যাবে? সরি, আমি সবচেয়ে বেশি ভুল করেছি, তাই আম সরি। হুম, আমি সরি। এরপর বাবা মা আসলে আমি বলি, বাবা মা তোমরা দুজনে ভালো করে শোনো, আমি আজ আর কিছুক্ষণের মধ্যে বিয়ে করতে চাই। কিন্তু
এক্ষুনি তো সম্ভব না, কারণ আমার বাবা মা গ্রামে থাকেন, তাদের আস্তে আস্তে একদিন লাগবে। আমি কিছুই জানি না তুই আমাকে বিয়ে করবি কি না। বিয়ের তো একটু প্রস্তুতি আছে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলতে হবে, সব জোগাড়যন্ত্র করতে হবে, তাই 10 দিন পর বিয়ে হবে। না, আজকেই বিয়ে হবে, 10 দিন পর বড় করে আয়োজন করা হবে। তুমি আর একটু সুস্থ হয়ে নাও, তারপর না হয় হোক। আজ তুই আমাকে বিয়ে করলেই আমি সুস্থ হয়ে যাব। তুই হবি আমার ঔষধ, যার মাধ্যমে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। আমি আর কোনো কথা বাড়াই না, বাবা মাকে ফোন দিয়ে বিয়ের কথা বলতে তারাও রাজি। তাই আর দেরি না করে ডেকে ফেললাম কাজী। হসপিটালে আমাদের বিয়ে সম্পন্ন হলো। পরদিন সানিয়াকে রিলিজ দিল। আমি ওকে ওদের বাড়িতে রেখে আসতে চেয়েছিলাম, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে সেটা আর করা সম্ভব হলো না। আমি ওকে আমার ফ্ল্যাটে নিয়ে নিলাম। বাসায় রান্না করা ছিল না, কিছুই রান্না করা ছিল না, তাই আমি রান্না করলাম। রান্না করে সোনিয়াকে খাইয়ে দিলাম, আর আমাকে সানিয়া খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়বো ঠিক সেই সময়। এই, ঘুমিয়ে পড়লে যে আমাকে আদর করবে না? মুয়া! গালে একটা চুমু দিয়ে বলি, ঘুমাও। যখন তুমি পুরোপুরি সুস্থ হবে তখন তোমাকে আদর করব। তাহলে আমাকে বিয়ে করেছিস কেন? যাকে ভালোবাসি তাকে জীবনসঙ্গিনী বানাবো, তাই। যাকে জীবন সঙ্গিনী বানায় তাকে মনে হয় কেউ আদর করে না, তাই না? শুধু কষ্ট দেয়। এ আমার উপর রাগ করে আছো? এ বাবু, তুই আমাকে ভালোই বাসিস না, তাই না? এবার কিন্তু আমি রাগ করব। তাই নাকি? আমার কলিজার পাখিটা। এই, তুমি আমাকে সবসময় তুই করে বলবে, হ্যাঁ? যখন কেউ না থাকবে, আর সবার সামনে তুমি, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ। তুই এক্ষুনি আমাকে আদর করবি, নইলে আমি চলে যাব। এ আমার মনে পাখিটা, তুমি কই যাবে? ঠিক আছে, আমি তোমাকে আদর করব, কিন্তু অল্প, ঠিক আছে? না, আমার অনেক অনেক আদর চাই। না, তাহলে আমি নেই। তুই আমাকে ভালোই বাসিস না। দেখো, সামনে আমাদের বিয়ের অনুষ্ঠান, তাই এখন যদি তুমি আমার সাথে সব করে ফেলো তাহলে তো আমার বাসরাতের স্বপ্নটা শেষ হয়ে যাবে। তাই এই কয়েকদিন অল্প আদর হবে, ওইগুলো হবে না, কেমন? ঠিক আছে, তাহলে তুমি এই কয়দিন না হয়ে আমাকে অল্প ভালোবাসো, কিন্তু এরপর অল্প ভালোবাসলে কিন্তু খবর আছে। বলেই আমি সুহানের ঠোঁটজোড়া নিজের দখলে করে নিলাম। এ কি, আপনারা এখনো আছেন? এখন তো আমাদের একটু সময় দিন। ভালো থাক ভালোবাসা, এভাবেই এভাবেই যেন চলতে পারি একসাথে অফুরন্তকাল। দোয়া করবেন। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন নতুন গল্পের জন্য। আসসালামু আলাইকুম।